লাল পাসপোর্ট দেওয়ার একদম মানে বেড়ে গেছে, উৎসাহ সমস্ত বেড়ে গেছে। এখন যারা পর সব লাল পাসপোর্ট জমা হচ্ছে। আগের বারে আমি বলেছিলাম যে ৬২ জন লাল পাসপোর্ট জমা দিয়ে তাদের নিজস্ব পাসপোর্ট নিয়ে নিয়েছেন। এখন শোনা যাচ্ছে সেই সংখ্যাটা ৮৯-তে পৌঁছে গেছে। ক্রমশ চং 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 করে লাফিয়ে চলছে একদম। সেখান থেকে একদম উপদেষ্টা থেকে সাধারণ কচিকাঁচা থেকে আরম্ভ করে একেবারে বিচারপতিরা পর্যন্ত। আচ্ছা, বিচারপতিরা কেন কূটনৈতিক পাসপোর্ট জমা দেবেন আমার তো মাথায় ঢুকছে না। তাহলে বিচারপতিরাও কি এর মধ্যে জড়িত নাকি? কি জানি বাবা, এই তো ক্রমশ দ্বন্দ্ব লেগে যাচ্ছে। সব কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে নিজেদের পাসপোর্ট নিয়ে নিচ্ছেন, কারণ সব ভাগবার তাল হচ্ছে। এখন সময় খুব ঘোলাটে। আগে যদিও বা একটা ব্যাপার ছিল যে আমেরিকা ভারতের শত্রু, এখন আমেরিকা যদি কিছু হয় তাহলে পরে আমেরিকা অন্তত বাঁচাবে, অথবা আমেরিকার দিকে চেয়ে রক্তচক্ষুর দিকে চেয়ে ভারত হয়তো কিছু করবে না। কিন্তু আমেরিকাও তো এখন পালে হাওয়া দিয়ে তো এদিকে চলে এসছে। এখন তাহলে বাঁচাবে কে? বাঁচানোর তো তাহলে কেউ নেই। এখন ওই জন্য আরো ৬২ থেকে ৭৯ দিকে, ৮৯-এর দিকে চলে গেছে। ৮৯ না ৮৯ করে, হ্যাঁ ৮৯ জন। এখনো পর্যন্ত এটা ধীরে ধীরে বাড়বে। এর মধ্যে কচিকাঁচাও আছে। ওদিকে আমেরিকা এবং কানাডার সমস্ত টিকিট ফিকিট সমস্ত বিক্রি হতে শুরু করে, অ্যাডভান্স বুকিং চলছে। সব অ্যাডভান্স বুকিং গুলো হচ্ছে কিন্তু আপনার ১৩ থেকে ১৭-র মধ্যে অ্যাডভান্স বুকিং। এখন এরা একটা পুরো মানে এর দিয়ে ঘটনা দিয়ে এরা এখন শিক্ষা নিয়েছে। আওয়ামী লীগের যত নেতা মন্ত্রী ছিল, যত আপনার উচ্চ পর্যায়ের নেতা ছিল, তাদের যত কূটনৈতিক পাসপোর্ট ছিল সব তো সরকারের ঘরে জমা রাখতে হয়। সরকারের ঘরে জমা রেখে একজন ব্যক্তি দুটো পাসপোর্ট রাখতে পারে না। সরকারের ঘরে জমা রেখে লাল পাসপোর্ট দিত, কূটনৈতিক পাসপোর্ট। এখন কূটনৈতিক পাসপোর্ট সরকার যদি বদল হয়ে যায় বা কোনো রকম যদি অঘটন ঘটে যায়, তাহলে পরে এখন কূটনৈতিক পাসপোর্ট দিয়ে যদি আটকে দেয়, যে কেউ আটকাতে পারে, তাহলে সেক্ষেত্রে গিয়ে সাধারণ পাসপোর্ট তখন আর পাওয়া যাবে না। যেমন আওয়ামী লীগ নেতারা পাননি, তারা বহু কষ্টে তো এপার ওপার করে ফাঁক ফকর গলে ভারতে চলে এসছেন। কিন্তু এনাদের জায়গা হবেন কোথায়? হবেটা কোথায়? ফলে এনারা এখন আগে থেকে ওই আওয়ামী লীগের দুর্দশা দেখে এখন নিজেরা সমস্ত কূটনৈতিক পাসপোর্ট এখন জমা দিয়ে নিজেদের পাসপোর্ট নিতে আরম্ভ করেছেন। এখন একটা কূটনৈতিক পাসপোর্ট যার কাছে থাকে, তিনি নিজেকে রাজা মহারাজা একেবারে মনে করেন। এখন সেই রাজা মহারাজারা এখন মানে নিজেদের রাজত্ব আর মুকুট ছেড়ে এখন সাধারণ মানুষের মতো পাসপোর্ট নিয়ে নিয়েছেন। পাসপোর্ট নিয়ে তারা এখন জয়গুরু বলে এখন সাধারণ পাসপোর্ট নিয়ে সমস্ত টিকিট কেটে ফেলেছেন। টিকিটের এখন খুব আকাল, বাংলাদেশে টিকিটের খুব আকাল। এখন আমেরিকা, কানাডা, তারপর আপনার যে সমস্ত আরো ওই ধরুন ব্রিটেন, তারপর ইউরোপিয়ান কয়েকটা দেশের সমস্ত টিকিট সমস্ত কাটাফাটা হয়ে গিয়েছে। কার কোন টিকিট কাটা হয়েছে বলতে পারবো না, তবে খবর পাওয়া যাচ্ছে এরকম টিকিট কাটা হয়ে গেছে। সব থেকে ভেজালে যে যিনি পড়েছেন তিনি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস মিয়ার এখন চারদিকে বিপদ। ইউনূস মিয়ার ঘটনাটা আপনারা একটু বলি। এই বড় মজার ঘটনা। ইউনূস মিয়াকে বসিয়েছিলেন কে? জো বাইডেন অ্যান্ড কোম্পানি এবং সঙ্গে হিলারি ক্লিন্টন। মানে মোটামুটি ব্যাপারটা হচ্ছে এই আপনার ডেমোক্রেটিক যারা ছিল তারাই এই সমস্ত ডিপ স্টেটকে দিয়ে বসিয়েছিল। এখন যতদিন ভারতের সঙ্গে এই গন্ডগোলটা চলেছে, রিপাবলিকান আমাদের মালিক ট্রাম্প বাবুর সঙ্গে এখন যে গন্ডগোলটা চলছিল, তাতে অনেক মেরামতির কাজকর্ম, সুদূর মেরামতির কাজকর্মটা শুরু করে হচ্ছে আমাদের যিনি বিদেশ মন্ত্রী মার্কো রুবিও, জেডি ভান্স, কংগ্রেস এবং রিপাবলিকান। এটা আমি বহুদিন আগে থেকে আপনাদের বলে যাচ্ছি
যে এরাই প্রথম সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। তারপর এরা ট্রাম্পকে প্রচন্ড বোঝায় এবং রিপাবলিকান দলের মধ্যে যখন এই বিক্ষোভ শুরু হয়, নানান রকম ঘটনার পরিপ্রেক্ষিতে যে দেশের একেবারে মূল্য বৃদ্ধি ঘটছে, একেবারে দেশে খাদ্য সমস্যা একেবারে মানে চূড়ান্ত মূল্য বৃদ্ধি ঘটছে, খাদ্য সমস্যা নেই, খাদ্য সমস্যার টান দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে আমি বলেছিলাম আগামী 3 মাসের মধ্যে একেবারে আমেরিকায় কিন্তু খাদ্যের অভাব দেখা দেবে। তখন ট্রাম্প বাবুকে বাধ্য হয়ে মালিককে এসে গোত্তা মারতে হয়েছে নরেন্দ্র মোদীর কাছে। এখন নরেন্দ্র মোদী কিন্তু সেই দুখানা জায়গা কিন্তু খোলেননি, একটা হচ্ছে মিল্ক সেক্টর আর একটা হচ্ছে আপনার এগ্রিকালচার সেক্টর। এটা বাদে এখন নিজে থেকেই তিনি ঘোষণা করে দিয়েছেন একটা প্রণালাপ হয়ে যাওয়ার পরে যে আমরা একেবারে 50% থেকে 15%-এ নামিয়ে আনলাম, এই 18%-এ নামিয়ে আনলাম এবং সঙ্গে সঙ্গে যা কিছু করার মানে অন্যান্য মানে সুযোগ সুবিধাগুলো যেগুলো দেওয়া সেগুলো আমরা দিয়ে দেবো উনি। তার সঙ্গে উনি টুইট করে একটা জানিয়েছেন যে রাশিয়া থেকে তেল বন্ধ করে দেবে, তেল বন্ধ করে দেওয়া হবে এবং কি বলে ভেনেজুয়েলা থেকে ভারত তেল কিনবে বলেছে নিজের মনের মতো করে। 500 বিলিয়ন ইজ এ হিউজ অ্যামাউন্ট। 500 বিলিয়নের একটা চুক্তি ভারত করবে, এই করে তো নিজে একটা পোস্ট করেছেন। কালকে আমি সেই পোস্টটা আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। এখন এই ঘটনা হওয়ার পর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে যে চাপটা, ট্রাম্পের ওপরে যে চাপটা হয়েছে, সেই চাপটা এখন বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প তিনি এখন সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প যতই বলুন না কেন আমি আমি এই শর্ত হয়েছি, নরেন্দ্র মোদী কিন্তু খুব প্লেন অ্যান্ড সিম্পল একটা, নরেন্দ্র মোদী কথা বলেন না, নরেন্দ্র মোদী প্লেন অ্যান্ড সিম্পল একটা বার্তা পাঠিয়েছেন টুইটারে বার্তা পাঠিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে উনি লিখেছেন, নরেন্দ্র মোদী, আমি পড়ছি নরেন্দ্র মোদীর বার্তা, আপনারা ভালো করে দেখুন। নরেন্দ্র মোদী তিনি লিখছেন, ওয়ান্ডারফুল টু স্পিক উইথ মাই ডিয়ার ফ্রেন্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুডে। একদিন কেউ প্রেসিডেন্ট ট্রাম্প লিখতেন, এখন আবার ফিরে এসছেন মাই ডিয়ার friend. Delighted that made in India products will now have a reduced tariff of 18%. Big thanks to President Trump on behalf of 1.4 billion people of India of this wonderful announcement. When two large economies and the world's largest democracies work together, it benefits our people, unlock immense opportunity and mutually beneficial cooperation. President Trump's leadership is vital for global peace, stability, and prosperity. India fully support his effort for peace. I look forward for working closely with his take to our partnership to unprecedented height. এখানে কোথাও কিন্তু নরেন্দ্র মোদী লেখেননি এক ছত্তরও যে আমি এর থেকে কি বলে রাশিয়া থেকে আমি কোনো তেল কিনবো না, ভেনেজুয়েলা থেকে আমি তেল কিনবো, আর 500 বিলিয়ন আমি কিনবো, এনার্জি কিনবো। নরেন্দ্র মোদী কোনো কথা বলেন না, উনি যা বলার ওর মধ্যে দিয়ে বলে দিয়েছেন যে আমি যেটা বলছি সেটাই ঠিক, আর উনি যেটা বলছেন ওনার মতো বলছেন, তাতে ভারতের কিছু যায় আসে না। ভারত তার প্রতিনিধি দল পাঠিয়ে দিয়েছে, ওখানে এখন টানা হাজরা চলবে। সেটা মোটামুটি আমি আগেও বলেছিলাম 12 থেকে 15, এই দেখবেন 15-র আশেপাশে গিয়ে এই ট্যারিফটা গিয়ে দাঁড়াবে সর্বনিম্ন ট্যারিফ। এখন তার সঙ্গে কিন্তু একটা শর্ত ছিল, একটা শর্ত আমি আপনাদের বরাবরই বলেছিলাম যে ইউনূসকে ছাড়া যাবে না এখান থেকে, ইউনূস এখানেই থাকবে। এবার হয়েছে কি, যারা বসিয়েছিলেন হিলারি ক্লিন্টন এবং আপনার এই জো বাইডেন সরকার এবং ডিপ স্টেট, তারা চাইছে যে এখান থেকে তাদের ডিপ স্টেটের মাল আমাদের এই ইউনূসকে এখান থেকে সরিয়ে নিতে। কারণ ইউনূসকে আমি একটা খবরে বলেছিলাম, ইউনূস দিন রাত টেলিফোন ঘুরিয়ে যাচ্ছেন, হিলারি ক্লিন্টনকে ব্যতিব্যস্ত করে দিয়েছেন, বিল ক্লিন্টনকে ব্যতিব্যস্ত করে দিয়েছেন, আমাকে এখান থেকে বার করুন, আমি তো আপনাদের সব কাজ করে দিয়েছি, আমায় বার করুন।
এবার বার করতে যখন যাচ্ছে তখন মার্কিন কংগ্রেস এবং রিপাবলিকানরা গেছে ঘুরে। তারা বলছে অনেক কষ্টে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সহজ হওয়ার পথে, এই মুহূর্তে যদি ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে আবার ইউনূসকে যদি ফিরিয়ে আনা হয় বা ওখান থেকে উঠিয়ে আনা হয়, তাহলে সম্পর্ক আবার পুরনো জায়গায় ফিরে যাবে। সুতরাং ইউনূসকে আনা যাবে না। এখন ইউনূসের হয়ে গেছে ঢেঁড়া। তাই বলছি জয় গুরু, ইউনূসের হয়ে গেছে ঢেঙা। এখন ইউনূস এখন না ঘাড়কা না ঘাটকা, এখন ইউনূসের ওই ফাটা বাঁশে যা বলে না একটা, ওই আপনারাও জানেন না, খুলি বললাম, এখন ওইখানে আটকে গিয়েছে। ইউনূস এখন কি করবে? ইউনূস এখন পাগল হয়ে গেছে, মানে দেশের মানুষকে বুঝতে দিচ্ছে না, কিন্তু ইউনূস কিন্তু বাঁশ পাতার মতো ধত করে কাঁপছে। ইউনূস যখন তখন জানে যে এইখানে যদি হ্যাঁ না ভোটে কোনো গন্ডগোল হয়, অথবা যদি কোনো দাঙ্গা ফাঙ্গা হয় ভোটের সময় বা ভোটের পরে, তাহলে কিন্তু আমার পিঠের চামড়াটি যাবে, যমুনার মধ্যে মানুষ ঢুকে আমাকে টেনে হিঁচড়ে ওই বঙ্গভবনে যা হয়েছিল, কোথায় হাসিনার ওইখানে যা হয়েছিল, সেই ঘটনা যমুনাতেও হতে পারে। ফলে তিনি এখন ওই বলেছিলাম না, তার বিছানায় এখন শুলের মতো ভিজছে, তিনি এখন খেতেও পাচ্ছেন না, ঘুমোতেও পাচ্ছেন না, তার অবস্থা খুব খারাপ। সুতরাং আপনাদের এই যে যাকে বলতেন আপনারা স্যার আমাদের 1000 বছর হায়াত পান, এখন লেখেন না কেন 1000 বছর হায়াত পান? লিখুন এখন 1000 বছর স্যার হায়াত পান। স্যার 1000 বছর কত পাবেন কিনা যায় না, 100 বছর পেলেও জানবো অনেক পেয়েছেন। ভাই ইউনূস এখন ফাটা বাঁশে আটকে গিয়েছেন, ইউনূস এখন বেরোতে পারছেন না। এখন যারা বসিয়েছিল তারাও এখন হরিবল হাত তুলে দিয়েছে, আমাদের কিছু করার নেই, ভারতবর্ষ ছাড়বে না। সুতরাং আমি যেটা বলেছিলাম, ইউনূস আপনাকে দেশেই থাকতে হবে, দেশেই আপনার বিচার হবে, দেশের ওই যে আপনি যেটা আইসিটি করেছিলেন যেখানে, সেইখানে আপনার বিচার হবে, আপনি প্রস্তুত থাকুন। এইটা ঘটনা যেটা বললাম দর্শক, এর মধ্যে কোনো ভেজাল নেই, একেবারে সত্যি ঘটনা। আপনারা এইবার সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে নিন। আমি যতগুলো বলেছি সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সবই পাল্টেছে, এটাও পাল্টাবে, আপনাদের চোখের সামনে ঘটে যাবে, আপনারা নিজেরাই দেখতে পাবেন।